আশার ছলনে ভুলি কি ফল লুভিনু হায়, তাই ভাবি মনে জীবন প্রবাহ বহি কালসিন্ধু পানে যায়, ফিরাবো কেমনে। দিন দিন আয়ুহীন হীনবল দিন দিন, তবু এ আশার নেশা ছুটিল না, একই দায়। রেপমত্ত মনোমর্ম কবে পোহাইবে রাতি, জাগিবে রে কবে। জীবন উদ্যানে তোর জীবন কুসুম ভাতি, কতদিনে রবে। নিরবিন্দু দুর্বাদলে নিত্য করি ঝলঝলে, কেনা জানে অম্বু বিম্বু অম্বু মুখে সদ্যপাতি। নিশার স্বপনের সুখে সুখী যে কি সুখ তার, জাগে সে কাঁদিতে ক্ষণপ্রভা প্রভা দানে, বাড়ায় মাত্র আধার পথিকে ধাদিতে। এই যে কবিতাটা আমি আবৃত্তি করলাম আংশিক, এই কবিতাটা লিখেছেন একজন ওয়ার্ল্ড ফেমাস কবি, ঠিক আছে, আমাদের বাংলার মধ্যেও তিনি খুবই বিখ্যাত, আর তার নাম হলো কি, মাইকেল মধুসূদন দত্ত। সো ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। স্টুডেন্ট যেহেতু রিকোয়েস্ট করছিল যে স্যার যদি আপনি পারেন কাইন্ডলি এইচএস সেকেন্ড ইয়ারের মেন বেঙ্গলির কিছু চ্যাপ্টার এক্সপ্লেন করার, সো তার জন্য আমি আজকে উপস্থিত হলাম। তো আজকে তোমাদের সঙ্গে আমি ডিসকাশন করব তোমাদের বাংলা ভাষায় থাকা একটি কবিতা। সেই কবিতাটি হলো বঙ্গভাষা, আর এই কবিতাটিকে লিখেছেন কে, তোমাদের মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু কিন্তু এই কবিতাটির বিষয়ে জানার আগে তোমাদেরকে একটা স্টোরি জানতে হবে। সেই স্টোরিটা জানলে তোমরা এই কবিতাটার সঙ্গে পুরো কানেক্ট করতে পারবে। মাত্র যে আমি কবিতাটা পাঠ করলাম, সেই কবিতাটির নাম কি জানো তো? আত্মবিলাপ। কবিতাটির নাম হলো আত্মবিলাপ। নাও এখন এই আত্মবিলাপের অর্থ কী তোমরা নিশ্চয়ই জানো। আত্মবিলাপ মানে কি, যে নিজের জীবনে যে সকল তুমি কর্ম করেছো সেই কর্মের জন্য নিজেকেই গালি দেওয়া, বা নিজের মনের মধ্যে, অর্থাৎ যে সকল তুমি কর্ম করেছো সেই সকল কর্মের জন্য মনে মনে বিলাপ করা, অর্থাৎ দুঃখ প্রকাশ করা। তো কবি মাইকেল মধুসূদন দত্ত কেন আত্মবিলাপ কবিতা লিখেছিলেন, কেন তিনি কপোতাক্ষ নদ কবিতা লিখেছেন? তো তিনি এমন অনেক ধরনের কবিতা লিখেছেন যেখানে তিনি তার দুঃখকে প্রকাশ করেছেন। ইভেন এই বঙ্গভাষা কবিতার মধ্যেও তিনি তার মনের ভিতরে থাকা আন্তরিক দুঃখকে প্রকাশ করেছেন, ঠিক আছে। কিন্তু এই কবিতাটি জানার আগে তোমাদেরকে জানতে হবে কবির লাইফ স্টোরির বিষয়ে, তখনই তোমরা এই বিষয়টার সঙ্গে, অর্থাৎ এই কবিতার সঙ্গে কানেক্ট করতে পারবে। সো তোমরা একটু সময় দাও, আমার সঙ্গে কানেক্টেড থাকো, তোমাদেরকে নিশ্চয়ই আমি কমপ্লিট এক্সপ্লেনেশন দেবো এই পোয়েমটার লাইন ওয়াইজ, ঠিক আছে। তার আগে স্টোরিটা আমি একটু তোমাদেরকে জানাই। হ্যাঁ দেখো, ম্যাটেরিয়ালস তো আমার কাছে নেই, তবু নেট থেকে কবিতাটা আমি বের করে নিয়েছি, ঠিক আছে। তো কবিতাটি স্টার্ট করার আগে অল্প তার লাইফ স্টোরি বিষয়ে আমরা জেনে নিই, তারপরে তোমরা নিশ্চয়ই আরামসে বুঝতে পারবে। তো বলেছে কি দেখো, কবি মাইকেল মধুসূদন দত্তর জন্ম হয়েছিল কোথায়, তোমার বাংলাদেশের অন্তর্গত যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে। কত সনে হয়েছিল এটা বইয়ের মধ্যে আছে, 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি তারিখে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম ছিল জাহ্নবী দেবী। ক্লিয়ার? মাত্র 7 বছর বয়স যখন তার, ঠিক আছে, তখন তিনি কলকাতায় আসেন। এই যে কলকাতায় আসলেন 7 বছর বয়সে, ঠিক আছে, সরি ফর দ্য নয়েজ। তারপরেই তার লাইফে আসে পরিবর্তন। সো বেসিক্যালি তোমার 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারিতে জন্মগ্রহণ করার পর, দ্যাট ইজ কপোতাক্ষ নদের পাড়ে থাকা সাগরদাড়ি গ্রামে তার জন্মগ্রহণ হয়েছিল, তাই না? সেই গ্রাম থেকে যখন তার বয়স ছিল মাত্র 7 বছর, তখন তিনি তার পরিবারের সঙ্গে কলকাতায় এসে যান, ঠিক আছে। আর কলকাতা আসার পর এই যে সনটা আমি বললাম 1824 সন, তখন
আমাদের ভারতবর্ষে কে রাজত্ব করছিল তোমরা নিশ্চয়ই জানো, দ্যাট ইজ ব্রিটিশ, তাই না? তো ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে তখন রাজত্ব করছিল। তো তিনি যখন সেই সাগরদাড়ি গ্রাম থেকে কলকাতায় আসেন, আসার পরে নতুন পরিবেশ একটা পান, আর এই কলকাতাতে তোমার তখন ব্রিটিশদের রাজ, তাই না? ব্রিটিশদের রাজ, তো সব কিছুতে তিনি ব্রিটিশদেরকে দেখেন, অর্থাৎ ব্রিটিশ কালচারকে দেখতে পারেন। বা বলতে গেলে তুমি বলো একটা কথা, ছোটোবেলার থেকেই তার মনের মধ্যে না ব্রিটিশদের যে লাইফস্টাইলটা ছিল, অর্থাৎ ইংরাজদের যে লাইফস্টাইলটা ছিল, সেই লাইফস্টাইলটা তাকে খুবই আকর্ষিত করেছিল। ঠিক আছে, তিনি মানে তাদেরকে দেখে দেখেই বড় হয়েছে, তারা কীভাবে কোট ড্রেস প্যান্ট পরে, কীভাবে কালচার্ড, এডুকেটেড, শিক্ষিত, তারা কীভাবে কথাবার্তা বলে, কীভাবে তোমার তাদের মানে রেহেন সেহেন, চাল চলন কেমন, সব কিছু, এই সব কিছু তাকে ছোটোবেলার থেকেই আকর্ষিত করেছিল খুব। অর্থাৎ এই আকর্ষণের জন্যই তিনি কিন্তু তোমার ইভেন তার মাতৃভাষাকেও ইগনোর করতে আরম্ভ করে দিয়েছিল। ঠিক আছে, তার মাতৃভাষা অর্থাৎ বাংলা, সেই বাংলা ভাষাকেও তিনি ইগনোর করেছিলেন জাস্ট বিকজ অফ দিস অ্যাট্রাকশন। একটা কথা বলা হয় না, আমরা যাকে যেমন দেখি, আশেপাশের পরিবেশে যা দেখি তেমনই শিখি। তো তিনি অলরেডি আকর্ষিত হয়ে গিয়েছিলেন ব্রিটিশ লোকদের দ্বারা, ব্রিটিশ কালচারের দ্বারা। তো আকর্ষিত হওয়ার ফলস্বরূপে তিনিও তাদের মতন হওয়ার চেষ্টা করতেন, তিনি তাদের লাইফস্টাইলটাকে ফলো করার চেষ্টা করতেন। ঠিক আছে, তাদের মতন কোট প্যান্ট পরা, ঠিক আছে, তাদের মতন সিগারেট খাওয়া, তাদের মতন মদ পান করা, ঠিক আছে, তাদের মতন ইংরাজিতে কথা বলা, এইগুলো তিনি করতেন। অর্থাৎ আমাদের যে বাংলা কালচার যেটা ছিল, বাংলা কালচার, বাঙালিদের যে কালচার ছিল, সেই কালচারটাকে তিনি কমপ্লিটলি অ্যাভয়েড করতে আরম্ভ করেন। কেন? বিকজ তার মনে ছিল কি তিনি একজন ইংরাজ, তিনি একজন ইংরাজ কবি হবেন। কার মতন কবি হবেন? দ্যাট ইজ মিল্টন। তোমাদের এখানে লেখা আছে বাইরন কিংবা মিল্টন, ঠিক আছে, ইয়েস, মিল্টন এবং বাইরন কিংবা শেলি, এদের মতন বড় বড় ইংরাজ কবি হবেন তিনি। তিনি বাঙালি কবি হতে চাননি কিন্তু প্রথম অবস্থায়। সো প্রথম অবস্থায় তিনি বাঙালি কবি হতে চাননি, অর্থাৎ বাংলা ভাষাকে তিনি অ্যাভয়েড করতেন। ঠিক আছে, তিনি হতে চেয়েছিলেন কি ইংরাজ কবি। কার মতো? মিল্টন, বাইরন, পিবি শেলি, এদের মতন বিখ্যাত ইংরাজ কবি হতে চেয়েছিলেন। আর এর জন্য তিনি তোমার বাংলা ভাষাকে একদমই দরকিনার করেছিল, অর্থাৎ বলতে গেলে অবহেলা, যেটাকে বলা হয় না, অবহেলা করেছিল। তো প্রথম অবস্থায় যে এই ধরনের অবহেলা তিনি করেছিলেন বাংলা ভাষাকে নিয়ে, অর্থাৎ বাংলা সাহিত্যকে নিয়ে, ঠিক আছে, অবহেলা করার ফলস্বরূপে পরবর্তী জীবনে যা যা তার সঙ্গে ঘটেছিল, যা যা হয়েছিল, ঠিক আছে, তারই কথা, বা অর্থাৎ আমি যেটা বললাম না অল্প আগে, আত্মবিলাপ, তার কর্মের জন্য যে সকল ঘটনা তার সঙ্গে ঘটেছে তার জন্য তিনি বিলাপ করেছেন। তো বঙ্গভাষা কবিতার মাধ্যমেও তিনি বলতে গেলে ওয়ান কাইন্ড অফ বিলাপ করেছেন। তিনি তার মনের দুঃখকে প্রকাশ করেছেন যে তিনি কেন তার মাতৃভাষাকে ভুলে গিয়ে তিনি একটা ব্যর্থ ভাষার পিছনে ছুটে বেরিয়েছিলেন দিনরাত্র, আর যার জন্য তার জীবনে কি নেমে আসে? অন্ধকার নেমে আসে। অর্থাৎ তিনি বাংলা ভাষাকে ভুলে গিয়ে ইংরাজি ভাষাকে আয়ত্ত করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। আর এই কার্য করার ফলস্বরূপে তার জীবনে অনেক ধরনের কষ্ট নেমে আসে। ইভেন তিনি লাইফে অনেক কষ্ট ভোগ করেন, এটা সত্যি কথা। তো দ্যাট ইজ লিটল বিট অ্যাবাউট তার ইংরাজ লাইফের কথা আমি বললাম। নাও দেখো, তো এখন যদি আমি বেসিক্যালি বলি, কবি মাইকেল মধুসূদন দত্তের ছোটোবেলার থেকেই আশা ছিল যে তিনি একজন বিখ্যাত ইংরাজ কবি হবেন, যেমন বাইরন, মিল্টন, শেলি, এদের মতো। এবং এদের মতন কবি হয়ে কি করবেন? তিনি ইংরাজিতে কবিতা লিখবেন, প্রচুর পরিমাণে ভালো ভালো কবিতা লিখবেন, আর লেখে কী করবেন? তিনি ওয়ার্ল্ড ফেমাস হবেন। তো এটা তার ছিল ড্রিম, লাইক ড্রিম। যখন আমাদের কোনো ড্রিম থাকে আর ড্রিম যদি পুরা না হয় তখন কি হয়? নিশ্চয়ই আমাদের মনে হতাশা নেমে আসে, তাই না? তো মাইকেল মধুসূদন দত্তের জীবনেও এই হতাশা নেমে এসেছিল। অর্থাৎ তিনি যে স্বপ্নটা দেখেছিলেন যে তিনি বাংলা ভাষাকে ছেড়ে
তিনি ইংরাজি ভাষাকে আয়ত্ত করবেন, ইংরাজি ভাষাতে কবিতা লিখবেন, বায়রন মিল্টনের মতন কবি হয়ে, ফেমাস কবি হয়ে প্রচুর অর্থ উপার্জন করবেন এবং ব্রিটিশদের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করবেন। তার এই স্বপ্ন তার জীবনে অন্ধকার, দুঃখ, কষ্টকে নিয়ে এসেছিল। তো কবি মাইকেল মধুসূদন দত্তের যে আজন্মের একটা বাসনা ছিল যে তিনি তোমার কি হয়ে যাবেন, অবিকল ইংরেজদের মতো হয়ে যাবেন, শুধু তাদের ভাষায় কথা বলা নয়, তাদের ভাষায় লেখাপড়া, তাদের মতন ড্রেস আপ করা তা নয়, ইভেন কবিতাও লিখবেন, ঠিক আছে। এই বাসনার জন্য, এই স্বপ্নের জন্য তিনি অনেক ভুল করেছিলেন। প্রথম ভুল তিনি কি করেছিলেন, তিনি নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়েছিলেন। অর্থাৎ তিনি যখন কলকাতার তোমার কোথায় ছিল, হ্যাঁ, কলকাতার যখন তোমার হিন্দু কলেজে পড়ছিলেন, কলকাতার যখন তিনি হিন্দু কলেজে পড়ছিলেন, তখন তিনি নিজের মা বাবাকে পর্যন্ত জানায়নি। অর্থাৎ গোচরে লুকিয়ে লুকিয়ে হিন্দু কলেজে পড়াকালীন, কলকাতার হিন্দু কলেজে পড়াকালীন তিনি কি করলেন, তিনি খ্রিস্টান ধর্মকে গ্রহণ করলেন। তো দেখো, মা বাবাকে পর্যন্ত বলল না, তিনি তার স্বপ্নের জন্য তিনি ইংরাজি ধর্মকে পর্যন্ত গ্রহণ করলেন। তিনি নিজের বাঙালি হিন্দু ধর্ম যেটা ছিল সেটাকে তিনি ত্যাগ করে দিলেন। আর যখন এই ঘটনা তার বাবা জানতে পারলো, যে দ্যাট ইজ রাজনারায়ণ দত্ত যখন জানতে পারলেন যে মধুসূদন দত্ত এই কাজ করেছে, তখনই তাকে ত্যায্যপুত্র করে দেন, তার সম্পত্তির থেকে ত্যায্যপুত্র করে দেন। অর্থাৎ তোমরা ত্যায্যপুত্র মানে জানোই, বাবা যখন তার ছেলে বা মেয়েদেরকে প্রপার্টির থেকে বেদখল করে দেয়, ঠিক আছে। তো এই যে নিজের আত্মীয়রা তাকে তোমার এইভাবে এমনভাবে আচরণ করলো, সেই কথাটা মাইকেল মধুসূদন দত্তের মনে খুব লাগে, যে আমার নিজস্ব ব্যক্তিরাই আমাকে কি করলো, আমাকে বের করে দিল তাদের সমাজের থেকে, তাদের পরিবার থেকে। তো তিনি তখন খুবই দুঃখিত হন। আর দুঃখিত হওয়ার পর তিনি কি করেন, মাদ্রাসে চলে যান, ঠিক আছে, মাদ্রাসে চলে যান। এবং মাদ্রাসে যাওয়ার পর তিনি তার সেখানে প্রথম ইংরাজি কাব্য লেখেন কি, দ্য ক্যাপটিভ লেডি, ঠিক আছে, দ্যাট ইজ ক্যাপটিভ লেডি প্রকাশ করেন। কিন্তু তিনি ক্যাপটিভ লেডি তো প্রকাশ করেছিলেন, কিন্তু ক্যাপটিভ লেডি প্রকাশ করার পরে তিনি যেমন ভেবেছিলেন যে তার সাকসেস হবে সেই লেখনির মাধ্যমে, তা বিন্দুমাত্র হলো না। তিনি যা ভেবেছিলেন যে তিনি সাকসেস পাবেন, কোনো সাকসেস তিনি পাননি, বরঞ্চ তিনি অনেকবার অপমানিত হয়েছে যে এমন লেখক, এমন ধরনের লেখা আমাদের ব্রিটিশ কান্ট্রিতে, ইংরেজে থাকা একজন সাধারণ লোকও লিখতে পারে, এমনও টিটকারি শুনেছেন ব্রিটিশ সমাজের থেকে। অর্থাৎ দেখো, তিনি ইংরেজিতে কবিতা লিখেছিলেন, তো ইংরাজিতে কবিতা লেখার ফলস্বরূপে, যেরকম আমাদের মনে রাখা ভারতবর্ষে বাংলার যত কবি আছে না, কবিদের সম্মিলন হয়, ঠিক তেমনই সম্মিলন কোথায় হয়, তোমাদের ব্রিটিশেও যারা ইংরাজি কবি যারা আছে তাদের মধ্যেও কী হয়, সম্মিলন হয়। তো সেই সম্মিলনে যখন তার কবিতা প্রকাশিত হয়, ঠিক আছে, যখন তার কবিতা নিয়ে ডিসকাশন করা হয়, তখন তার উপরে অনেক কটাক্ষ করা হয় বা অনেক নেগেটিভ কমেন্ট করা হয়। তার থেকে বোঝা যায় যে তার যে আশা ছিল ইংরাজি তিনি কবিতা লিখে ফেমাস হয়ে যাবেন, সেটা পুরা হলো না। এরপরেও শুধু একটা ভুল তো করে নাই, তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, সেটা তো 1 নম্বর ভুল। 2 নম্বর ভুল, তিনি আবার কি করেছিলেন, তিনি একজন বিদেশি মহিলাকেও বিয়ে করেছিলেন, যার নাম ছিল রেবেকা, ঠিক আছে। তো এই একটা কথা আছে না, আমাদের ভাষা বর্তমান বলা হয় না, ও प्यार व्यार कुछ नहीं होता है, जब लाइफ में दुख आता है ना, फाइनेंशियल क्राइसिस आता है ना, प्यार आता है दरवाजे से और चला जाता है खिड़की से। तो लाइक दिस। তো যখন মাইকেল মধুসূদন দত্তের জীবনে তোমার তিনি যখন স্ট্রাগল করার সময় তিনি যেই মহিলাকে বিয়ে করেছিলেন, স্কটিশ মহিলা ছিল, মোস্ট প্রবলি স্কটল্যান্ডের মহিলা ছিলেন তিনি, রেবেকা, ওটা আমার পারফেক্টলি মনে নাই, স্কটিশই ছিলেন হবে, ঠিক আছে। রেবেকাকে যখন তিনি বিয়ে করেন, তো সেই রেবেকা মাইকেল মধুসূদন দত্তকে ছেড়ে চলে যান।
যখন তিনি স্ট্রাগল করছিলেন তখন তাকে ছেড়ে চলে যান। 2 নম্বর, বিয়ে করেছিলেন, ওয়াইফ ছেড়ে চলে গেল। আর এছাড়াও যেহেতু তিনি ব্রিটিশ কালচারটাকে অ্যাকসেপ্ট করেছিলেন, ব্রিটিশরা কী করতো, প্রচুর সুরাপান, প্রচুর মদ পান, তাই না? তো মধুসূদন দত্তও কী করতো, সেই সুরাপান অর্থাৎ মদ খাওয়া, ঠিক আছে, মদ খাওয়াটা অ্যাকচুয়ালি সুইটেবল না, মদ পান করা তিনিও আরম্ভ করেছিলেন। তিনি প্রচুর মদ খেতেন, ঠিক আছে, পান করতেন। এখন তোমরা জানো যে প্রচুর মদ পান করে তার প্রচুর অর্থেরও প্রয়োজন আছে, কিন্তু তার কাছে তো প্রচুর অর্থ ছিল না। এমন অবস্থায় তিনি ফরাসি দেশে ছিলেন। তিনি যেহেতু বিদেশে বিদেশে ঘোরাঘুরি করতেন না, ঠিক আছে, তো তিনি যখন ফরাসি দেশের ভার্সাই শহরে ছিলেন তখন তিনি এই যে লাইফে যে এত স্ট্রাগল, মানে চারদিক দিয়ে অভাব নেমে এসেছিল জীবনে, সেই ফরাসি দেশের ভার্সাই শহরে থাকাকালীন তিনি তার বন্ধু রাজনারায়ণ বসুকে এই বঙ্গভাষা কবিতাটি লিখে পাঠান। এখানে তোমাদের ইসের মধ্যে মেনশনও আছে, তোমাদের এই কবিতাটির প্রথম পেজেই আছে, দেখো, কবি মাইকেল মধুসূদন দত্ত যখন ফরাসি দেশের ভার্সাই শহরে বা ভার্সাই নগরে ছিলেন তখন তিনি তার সহপাঠী বন্ধু রাজনারায়ণ বসুর কাছে একটি চিঠি লিখে পাঠিয়েছিলেন। আর সেই চিঠির মধ্যেই তোমার এই মাতৃভাষা কবিতাটি কী ছিল, তিনি লিখেছিলেন। অর্থাৎ এই মাতৃভাষা কবিতাটা কিন্তু একটি সনেট, একটি সনেট, ঠিক আছে। তো পরে এটাই তোমার বঙ্গভাষা নামে, মানে যে চিঠিটা পাঠিয়েছিল, ঠিক আছে, মাতৃভাষা পত্রে একটি মাতৃভাষা, কি বললাম আমি, বন্ধু রাজনারায়ণ বসুর কাছে একটি পত্রে মাতৃভাষা নামে একটি সনেট রচনা করে পাঠিয়েছিলেন। প্রথমত এর নাম কী ছিল, মাতৃভাষা, ঠিক আছে। তিনি এটা চিঠিতে লিখে পাঠিয়েছিলেন রাজনারায়ণ বসুর কাছে। পরেই এটাকে অনেক বিচার বিবেচনা করার পরে তোমাকে এটাকে নাম দেওয়া হয় কি, তোমার বঙ্গভাষা, ঠিক আছে। তো এইভাবে কবিতাটার নাম পড়লো বঙ্গভাষা। চলো এখন তোমরা বেশ তার লাইফ স্টোরি বিষয়ে জেনে গেলে, এখন এক এক করে কবিতাটি পড়ে তার লাইনগুলো তোমাদেরকে আমি বুঝাই, ঠিক আছে। এর বেসিক থিমটা বুঝে গিয়েছো যে তিনি লাইফে, কবি মাইকেল মধুসূদন দত্ত লাইফে যে ভুলটা করেছিল, ঠিক আছে, বাংলা ভাষাকে অবহেলা করে, ঠিক আছে, আর ইংরেজি ভাষাকে আয়ত্ত করে তিনি ইংরাজি ভাষাতে কবিতা লিখে ফেমাস হওয়ার আশার জন্য, স্বপ্নের জন্য তিনি বাংলা ভাষাকে যে ধরনের অবহেলা করেছিল, তার ফলস্বরূপে লাইফে তার যত দুঃখ কষ্ট নেমে আসছিল সেই দুঃখ কষ্টকে তিনি প্রকাশ করেছেন, ঠিক আছে। অর্থাৎ অবশেষে তিনি বুঝতে পেরেছেন যে বাংলা ভাষাটা কি, বাংলা ভাষাটাই অ্যাকচুয়ালি তার আইডেন্টিটি, নট ইংরাজি ভাষা। তিনি অবশেষে তার লাইফের জীবনের শেষের দিকে তিনি বাংলা ভাষায় কিন্তু কবিতা লিখে ওয়ার্ল্ড ফেমাস হয়েছেন, নট বাই রাইটিং পোয়েম ইন ইংলিশ, ঠিক আছে। ইংরাজিতে কবিতা লিখে তিনি ফেমাস হননি, তিনি ফেমাস হয়েছেন কিসে কবিতা লিখে, নিজের মাতৃভাষাতে কবিতা লিখে। অর্থাৎ প্রথম অবস্থায় তিনি যেই ভাষাকে অবহেলা করেছিলেন সেই ভাষাকেই তিনি পরবর্তীকালে তার সনেট কবিতার মাধ্যমে, মাতৃভাষা যেটা পরে নাম পড়ল বঙ্গভাষা, সেই কবিতার মাধ্যমে সেই বাংলা ভাষাকে সম্মান জানিয়েছেন এবং যত বাঙালি লেখক আছে তাদেরকে সম্মান জানিয়েছেন। ইভেন তিনি তার লাইফে, অর্থাৎ বলতে পারো তিনি তার লাইফে যে ভুলটা করেছিল সেই ভুলটাকে তিনি অ্যাকসেপ্ট করেছেন থ্রু দিস পোয়েম, বা তার লাইফের ভুলটাকে তিনি প্রকাশ করেছেন এবং বাংলা ভাষাকে তিনি নিজের করে, অর্থাৎ আপন করে অ্যাকসেপ্ট করেছেন। এই কথাটা তিনি এই কবিতার মাধ্যমে আমাদের সকলকে জানিয়ে গিয়েছেন। তো কবিতাটি কেমন আছে দেখো, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধনু লবে মত্ত করিনি ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে সপিকায় মন, মজিনু বিফল তপে অবরণ্যে বড়ি, কৈরিনু শৈবাল ভুলো কমল কানন। সরি, অল্প একটু উচ্চারণ উল্টাপাল্টা হচ্ছে আমার, নাই, যাই হোক। প্রথম লাইনটা কি বলছে, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। তিনি রিয়েলাইজ করতে পেরেছেন যে বাংলা ভাণ্ডারে, অর্থাৎ বাংলা মানে বঙ্গবাণী কি আমাদের বাংলা
যেটা আছে, অর্থাৎ অ্যাট দ্যাট টাইমের কথা বলা হচ্ছে কিন্তু, হ্যাঁ, অ্যাট দ্যাট টাইমে বাংলাদেশ, ঠিক আছে, পশ্চিমবঙ্গ যেটা আছে, ঠিক আছে, পুরা বঙ্গর কথা বলা হয়েছে কিন্তু। তোমরা ভালো মতন জানো, দেশ পার্টিশন হওয়ার আগে বাংলাদেশ, ভারতবর্ষ, পাকিস্তান সব একসঙ্গে ছিল। তো বঙ্গদেশের কথা যদি বলা হয়, বাংলাদেশ প্লাস বর্তমানে যে ওয়েস্ট বেঙ্গল আছে সেটাকে মিলিয়ে বাংলাদেশ, বঙ্গদেশ বলা হয়, এটা তোমরা জানো সেই সময়ে। তো তিনি বলছেন যে আমাদের বঙ্গভূমি অর্থাৎ বঙ্গদেশ, সেই বঙ্গদেশের ভাণ্ডারে রয়েছে প্রচুর বিভিন্ন রত্ন রয়েছে, ঠিক আছে। তো আমাদের বাংলা ভাষা অর্থাৎ বঙ্গদেশে রয়েছে বিভিন্ন রতন মানে এখানে বাংলা ভাষার তারিফ করা হচ্ছে, ঠিক আছে। যে ভাষার মধ্যে ওয়ার্ল্ডের সুইটেস্ট ল্যাঙ্গুয়েজের কথা বলা হয় কি, যে বাংলা ভাষা, ওয়ার্ল্ডের সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ হলো কি বাংলা ভাষা, ঠিক আছে। সেই বাংলা ভাষাকে ছেড়ে তুমি বলছেন তা সবে অবোধ আমি ছিলাম একটা বোকা মূর্খ ব্যক্তি, অবহেলা করি। যে আমি বলছিলাম যে বাংলা ভাষার মধ্যে সব কিছু থাকার পরেও রত্ন বলা হয়েছে, রত্ন কত ভ্যালু তোমরা জানো। তো বাংলা ভাষাকে তিনি এখন বলছেন যে বাংলা ভাষা ছিল কি, বাংলা ভাষা হলো একটা রত্ন, বঙ্গভাষা হলো কি রত্ন। এই রত্ন থাকা সত্ত্বেও বঙ্গভাষার মধ্যে আমি একটা বোকা, একটা মূর্খ ব্যক্তি কি করলাম, ভুল করলাম। কি ভুল করলাম, আমি সেই ভাষাটাকে অর্থাৎ বঙ্গভাষা অর্থাৎ বাঙালি ভাষাটাকে আমি অবহেলা করলাম, সেটা এখানে বলছেন। কেন অবহেলা করেছেন সেটা বলছেন, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচুরি। তো তিনি বলছেন পরধনে, ভাই তোর কাছে এত ধন সম্পদ আছে, তোর কাছে ওয়ার্ল্ডের সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ আছে, সেই সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ থাকা সত্ত্বেও তুই কি করছিস, তুই একটা পরদেশের ভাষা অর্থাৎ বিদেশি ভাষাকে আয়ত্ত করার জন্য তার জন্য তুই উঠে পড়ে লেগেছিস। আর তুই এর জন্য তুই কী করছিস, সব কিছু জলাঞ্জলি দিয়ে দিয়েছিস। তো তিনি সেই কথাটা বলছেন যে পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ। তিনি শুধু এই ভাষাটাকে আয়ত্ত করার জন্য তিনি নিজের দেশ ছাড়েননি, তিনি বিদেশেও চলে গিয়েছেন এই ভাষায় চর্চা করার জন্য। তোমরা যদি ভালো মতন তার লাইফ জীবনী পড়ো, তোমরা দেখবে যে তিনি ইংল্যান্ডে বলো, ফ্রান্স বলো, বিভিন্ন দেশে তিনি ভ্রমণ করেছেন কিন্তু, ঠিক আছে, একমাত্র সেই ইংরাজি ভাষাকে নিয়ে কবিতা রচনা করার জন্য। তো সেটাই বলেছেন যে পরধন লোভে মত্ত, আমি পরধন অর্থাৎ বিদেশি ভাষাটাকে আয়ত্ত করার জন্য আমি পাগল, ঠিক আছে, পাগল হয়ে করিনু ভ্রমণ, আমি বিদেশে ভ্রমণ করেছি, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। তো এই যে লাইনটা বলেছে পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, এর অর্থ কী আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে তিনি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে নেমে গিয়েছিলেন, তার লাইফে অর্থের অভাব দেখা গিয়েছিল যখন তিনি বিদেশে ছিলেন, ফরাসি দেশে ছিলেন। এর কাহিনিও একটা আছে, লাইক তিনি সেই ফরাসি দেশ থেকে যে রিটার্ন ভারতবর্ষে ফিরবে তার জন্য তার কাছে টাকা ছিল না, ঠিক আছে। পরে তাকে হেল্প করেছিল কে, তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হেল্প করেছিল টাকা পাঠিয়ে তাকে বিদেশ থেকে রিটার্ন আনতে। তো এমন অবস্থা হয়ে গিয়েছিল যে তিনি বিদেশ থেকে ভারতবর্ষে আসবেন, রিটার্ন আসবেন, সেই টাকাটা পর্যন্ত তার কাছে ছিল না, ঠিক আছে। এবং বলা হয় এক কথায় যে তিনি বিদেশে যেখানে ভাড়া থাকতেন, রেন্টে থাকতেন, ঠিক আছে, সেইখানে রেন্টে থাকাকালীন যে ঘর মালিককে ভাড়া দেবেন, টাকা দেবেন, সেই টাকাটা পর্যন্ত তার কাছে ছিল না। এমন অবস্থায় তিনি এসে পড়েছিলেন। তো সেটা এখানে বলছে যে পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কুক্ষণে মানে কি খারাপ মুহূর্তে তিনি ফেসে গিয়েছিলেন বা খারাপ সিচুয়েশনে তিনি ফেসে গিয়েছিলেন, সেটা এখানে বলেছেন। ক্লিয়ার? তারপর তিনি বলছেন কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে সপিকায় মন, মজিনু বিফল তপে অবরণ্যে বড়ি, কৈলুনু শৈবাল ভুলো কমন কানন। তো এখানে কি বলছেন তিনি, দেখো, তিনি বলছেন যে আমি কাটালাম কিভাবে দিন, বহুদিন সুখ পরিহরি, অর্থাৎ তার জীবন থেকে তো সুখ চলে গিয়েছিল, তার জীবনে সুখ কোথায় ছিল বলো, সুখ তো ছিলই না। কারণ এমন একটা সিচুয়েশনে পড়ে গিয়েছে যেখানে তার স্ত্রী তাকে ছেড়ে গিয়েছে, তার কাছে মানে নিজের খাওয়া দাওয়ার জন্য ভালো মতন অর্থ কিছু নেই, ঘর ভাড়া দেওয়ার জন্যও অর্থ নেই, ইভেন তিনি বিদেশ থেকে ভারতবর্ষে ফিরবেন তার জন্য তার কাছে টাকা নাই। তো তিনি যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নটা তো আর পূর্ণ হলো না, ঠিক আছে, সেই স্বপ্নটাও তার কাছে কি হলো, তোমার অন্ধকার নেমে নিয়ে আসলো সব কিছু। তো
তো এমন অবস্থায় তিনি বলছেন, আমি অ্যাকচুয়ালি বলছেন এমন যদি অবস্থা কারোর সঙ্গে হয়, সে কি সুখে থাকতে পারে তুমি বলো? নিশ্চয়ই না। তো তিনি সেটাই বলছেন যে কাটাইনু বহুদিন সুখ পরিহরি, মানে আমি অনেক দিন কাটালাম দুঃখ কষ্টের মাধ্যমে, সুখের মুখ আর দেখিনি আমি অনেক দিন। অনিদ্রায় অনাহারে সপিকায় মন, তিনি বলছেন আমি আমার মানে এই যে ইংরাজি ভাষা যেটা আছে, সেই ইংরাজি ভাষাকে আয়ত্ত করার জন্য, অর্থাৎ ইংরাজি সাহিত্য রচনা করার জন্য তিনি দিন রাত্র খেটেছেন। দিন রাত্র অ্যাকচুয়ালি দেখো একটা জিনিস মনে রাখবা, তিনি একমাত্র কবি বলতে গেলে, আমাদের বাংলা ভাষায় বলতে গেলে আমি বলি, যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ জানতেন। তিনি ফরাসি ল্যাঙ্গুয়েজ শিখেছেন। বলা হয় কি লাইফের শেষে তিনি ঘরে কি বলতেন, ফরাসি ভাষায় কথা বলতেন। ইংরাজি তো জানতেনই, সঙ্গে ফরাসি ল্যাঙ্গুয়েজ জানতেন, আরও কিছু কিছু ল্যাঙ্গুয়েজ, যেরকম তোমার তিনি সংস্কৃত ভাষা শিখেছেন, তামিল ভাষা শিখেছেন, হিব্রু শিখেছেন, দেন তোমার ল্যাটিন শিখেছেন। তো বিভিন্ন ভাষা তিনি আয়ত্ত করেছিলেন, কিন্তু তার মেন টার্গেট কোনটা ছিল? একমাত্র ইংরেজি ভাষায় কবিতা সাহিত্য রচনা করা এবং ফেমাস হওয়া। তো তিনি সেটাই বলেছেন, তিনি একটা তপস্যায় যেন নেমে পড়েছিলেন। যে কোন তপস্যাটা ছিল ইংরেজি ভাষাকে ভালোভাবে আয়ত্ত করে ইংরেজি ভাষাতে কবিতা লিখে ওয়ার্ল্ড ফেমাস হওয়া। এই তপস্যায় তিনি রত হয়েছিলেন। আর এই তপস্যায় রত হয়েছেন কীভাবে? তিনি খাওয়া দাওয়া ছেড়ে, ঘুম ছেড়ে দিন রাত্র শুধু সেই ইংরাজি ভাষায় কবিতা লিখবেন, লিখবেন, ইংরেজি ভাষাকে চর্চা করার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়েছিলেন। ঠিক আছে? সো অনিদ্রায় অনাহারে সপিকায় মন সন সব কিছু দিয়ে তিনি পাগল হয়ে পড়েছিলেন সেই ইংরেজি ভাষাকে নিয়ে। এইখানে আচরি ওয়ার্ডটা আছে, এই আচরি ওয়ার্ডের অর্থ হলো কি তোমার আচরণ করা, ভিখারির মতন আচরণ করা, সেটা এখানে তিনি বলেছেন। ঠিক আছে? নাও এরপরে মজনু বিফল তপে অবরণ্যে বড়ি। এই যে মজনু মানে কি? ব্যস্ত হওয়া। ঠিক আছে? অর্থাৎ বলতে পারো অনুরাগী হওয়া। তো তিনি এখানে বলেছেন যে মজনু বিফল তপে অবরণ্যে বড়ি। তো যেমন বললাম অল্প আগে, তিনি তপে ব্যস্ত হয়ে গিয়েছিলেন, অনুরাগী হয়ে গিয়েছিলেন কিসের জন্য? সেই বিদেশি ভাষাকে আয়ত্ত করার জন্য। এই যে এত কষ্ট করলো, কষ্ট করার পরে তিনি কিছুই তো লাভ করলেন না। কিছু লাভ করেছে কি? লাভ করতে পারেননি। তো লাভ করার না ফলস্বরূপ তিনি লাস্টে বলছেন কেলুনি শৈবালে ভুলো কমল কানন। তো তিনি এখানে কেলুনি শৈবালে খেলা করেছেন, অর্থাৎ তিনি বলছেন এখানে কেলুনি শৈবাল বলতে কাকে বোঝানো হয়েছে? ইংরাজি ভাষাকে তিনি শৈবালের সঙ্গে তুলনা করেছেন। এবং কোমল কানন কাকে বলেছেন? সেই বাংলা ভাষাকে কোমল কানন বলেছেন। তো তিনি বলেছেন যে আমি ভুল করে এতদিন কী করেছি? সেই শৈবালের জলে খেলা করেছি। ঠিক আছে? যে এখানে কিছু নাই, ঠিক আছে, শুধুমাত্র লেতরা নোংরা, কোনো কিছু লাভ করার মতো নেই। তো সিম্পলি মনে রাখবা, তিনি শৈবাল কাকে বলেছেন? শৈবাল বলেছেন সেই ইংরাজি ভাষাকে। আর তোমার কোথায় গেল? কোমল কানন। ঠিক আছে? বা কোমল কাকে বলেছে? সেই আমাদের বাংলা ভাষাকে তিনি কোমল বলেছেন। অর্থাৎ বাংলা ভাষাকে তিনি পদ্মের সঙ্গে তুলনা করেছেন এবং ইংরাজি ভাষাকে সেই শৈবালের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ আমরা বলতে পারি তিনি এখন বুঝতে পেরেছেন সেই বাংলা ভাষা অর্থাৎ বঙ্গভাষার মুহূর্তটাকে। ঠিক আছে? তার ইম্পর্টেন্সটাকে তিনি বুঝতে পেরেছেন। এই লাইনের মাধ্যমে এটা বোঝা যায়। কারণ তিনি এখন ইংরাজি ভাষাকে কী বলছেন? শৈবাল বলছেন। আর পদ্ম কাকে বলছেন? আমাদের বাংলা ভাষাকে। তো এই লাইনের মাধ্যমে তিনি প্রকাশ করে দিচ্ছেন যে তার কাছে এখন ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে যে তিনি এতদিন যার পিছনে ছুটে বেরিয়েছেন, অর্থাৎ ইংরেজি সাহিত্যকে চর্চা করে, ইংরেজি সাহিত্যতে কবিতা রচনা করে ফেমাস হওয়ার জন্য যেই স্বপ্নের পিছনে তিনি চর্চা করে বেরিয়েছেন, সেটা কি ছিল? একমাত্র মরীচিকা ছিল। মরীচিকা কি জানোই? সমুদ্র, তোমার হলো ডেজার্টে গেলে, মরুভূমিতে গেলে তোমরা জানো এটা একটা ছলনা। মনে হয় কি যে দূরে সামনে কোথাও নদী আছে, জল ভাসমান অবস্থায় আছে, কিন্তু সামনে তো কোনো জল নাই। এই যে আত্মবিলাপ কবিতাটা আছে না, তিনি সেখানে এই কথাটা বলেছেন। আশার চলে মরীচিকা কিছু এক্সাম্পল দিয়ে বলেছেন। তো তিনি বুঝতে পেরেছিলেন যে ইংরাজি ভাষার পিছনে ছুটাটা কী ছিল? তার একটা ভ্রম ছিল, এটা কোনো ড্রিম ছিল না, তার জন্য একটা ভ্রম ছিল। ভ্রম মানে কি? কনফিউশন, ইলুশন যেটাকে বলা হয়। সো তার সেই ইলুশন এখন ক্লিয়ার হয়ে গিয়েছে, তিনি বুঝতে পারছেন আমাদের বাংলা ভাষার গুরুত্বকে। তাই তিনি এখন বলেছেন স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তোর আজি। তো কি বলছেন দেখো, কবি বলছেন এখন যে স্বপ্নে তব কুললক্ষ্মী তাকে বলে দিয়েছেন, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি,
এ ভিখারি দশা তবে কেন তোর আজি। এখানে কুললক্ষ্মী অর্থাৎ ভাষা লক্ষ্মীকে বোঝানো হয়েছে, অর্থাৎ বঙ্গদেশের লক্ষ্মী বা ভাষা লক্ষ্মী। তিনি বলছেন, এখন দেখো বঙ্গদেশের ভাষাটা কি, বাংলা, তো তিনি সেটাই কি বলছেন যে বাংলা ভাষাটাকে তিনি লক্ষ্মী বলেছেন, ঠিক আছে, বঙ্গলক্ষ্মী যেটাকে বলা হয়। তো এই বঙ্গের লক্ষ্মী অর্থাৎ ভাষা লক্ষ্মী তাকে যেন স্বপ্নে এসে বলে দিয়েছেন, ঠিক আছে। অর্থাৎ তিনি এটাই বলছেন যে তিনি এখন বুঝতে পেরেছেন যে আমাদের মাতৃভাষার মধ্যেই সব কিছু রয়েছে, অর্থাৎ মাতৃভাষার মধ্যে বিভিন্নতা রয়েছে, মাতৃভাষার মধ্যে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন উৎকর্ষতা রয়েছে, যেটা কি করতে পারে তাকে তার লাইফে আগে বাড়াতে সাহায্য করবে। এই জিনিসটা তিনি বুঝতে পেরেছেন। এখন তিনি বুঝে গিয়েছেন যে আমাদের বাংলা ভাষায়, বঙ্গদেশের ভাষায় প্রচুর রত্ন রয়েছে, ঠিক আছে। আর এই রত্নর দ্বারাই তিনি কি করতে পারেন, তার লাইফকে গড়ে তুলতে পারেন। তিনি এই স্টেজটা এখন বসে এই কথাগুলো বুঝতে পেরেছেন, সেটা এখানে বলেছেন যে স্বপ্নে তবু কুললক্ষ্মী কুয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি। অর্থাৎ বাংলা ভাষায় বিভিন্নতা রয়েছে, বাংলা ভাষার মধ্যে বৈচিত্র্যতা রয়েছে, বাংলা ভাষার মধ্যে উৎকৃষ্টতা রয়েছে, যেই ভাষায় চর্চা করলে তোর যে স্বপ্ন ওয়ার্ল্ড ফেমাস হওয়ার, সেই স্বপ্নটা তোর পূর্ণ হবে। এই কথাটা কবি এখানে বোঝাতে চেয়েছেন। তিনি কবি এখন নিজেকেই প্রশ্ন করেছেন যে এ ভিখারির দশা তবে কেন তোর আজি। তার এই ভিখারির দশা কেন হয়েছে, তার এই খারাপ অবস্থা কেন হয়েছে, বিকজ অফ দ্য ড্রিম, যে ড্রিমটার জন্য তিনি পাগল হয়ে গিয়েছিলেন, উন্মাদ হয়ে গিয়েছিলেন যে বিদেশি ভাষায় সাহিত্য রচনা করে ওয়ার্ল্ড ফেমাস হবে। সো তিনি ফাইনালি রিয়েলাইজ করেছেন, তাই এখন বলছেন যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপে খনি পূর্ণমণি জালে। তো তিনি এখন ফাইনালি রিয়েলাইজ করেছেন যে এই ইংরাজি ভাষায় আর কোনো কিছু নাই, এখন আমাকে বিদেশ থেকে দেশে ফিরে যেতে লাগবে, নিজের জন্মভূমিতে ফিরে যেতে হবে, এবং সেই জন্মভূমিতে ফিরে গিয়ে আমাকে বিদেশি ভাষা ছেড়ে আমার মাতৃভাষা বাংলা ভাষায় সাহিত্য রচনা করতে হবে। কারণ তিনি একসময় সেই বাংলা ভাষায় মহাভারত, রামায়ণ, ঠিক আছে, এগুলো ইত্যাদি পাঠ করেছিলেন, পাঠ করে তিনি নিজেই আনন্দিত হয়েছিলেন। তো এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম যে প্রথমে যেহেতু তিনি ভুল করেছিলেন, ভুল করার পরে অবশেষে তিনি বুঝতে পেরেছেন যে মাতৃভাষাই হলো তার আসল আইডেন্টিটি। এই মাতৃভাষায় তাকে তার স্বপ্ন পূরণের সাহায্য করবে, তার স্বপ্ন যেটা ছিল ওয়ার্ল্ড ফেমাস হওয়া কবিতা লেখে, ঠিক আছে, তার সেই স্বপ্নকে পূরণ করতে পারে একমাত্র তার মাতৃভাষা অর্থাৎ বঙ্গভাষা। তিনি এই কথাটা রিয়েলাইজ করতে পেরেছিলেন অবশেষে। তাই তিনি যখন ফরাসি দেশের ভার্সাই শহরে ছিলেন না, তখন তিনি পত্রের মাধ্যমে অর্থাৎ চিঠির মাধ্যমে তার বন্ধু রাজনারায়ণ বসুকে, ইভেন নট অনলি রাজনারায়ণ বসু, অনেক লোকদেরকে, বা ইভেন তিনি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও চিঠি লিখেছিলেন, ঠিক আছে। রাজনারায়ণ বসুকে তো এই মাতৃভাষা কবিতাটা পাঠিয়েছিলেন, সঙ্গে যে তার মনে যে এখন একান্ত বাসনা, তিনি যেমনই হোক যেভাবেই হোক তিনি সেই বিদেশ থেকে এখন তিনি মাতৃভাষা অর্থাৎ তার জন্মভূমিতে ফিরে যেতে চান। তিনি এই কথাটা প্রকাশ করেছেন কার মাধ্যমে, সেই তার মাতৃভাষা অর্থাৎ বঙ্গভাষা কবিতার মাধ্যমে তার বন্ধু রাজনারায়ণ বসুর নিকট। আই হোপ বুঝে গিয়েছো তোমরা। অর্থাৎ সিম্পলি কবি রিয়েলাইজ করতে পেরেছেন যে যদি তার স্বপ্নকে পূরণ করতে লাগে, অর্থাৎ তিনি যদি ওয়ার্ল্ড ফেমাস হতে চান, তাহলে তাকে একমাত্র কোথায় এসে ফেমাস হতে পারবে, সেটা তার মাতৃভূমিতে অর্থাৎ বঙ্গভূমিতে এসে বাংলা ভাষায় অর্থাৎ বঙ্গভাষায় কবিতা সাহিত্য রচনা করে, ঠিক আছে। আই হোপ তোমরা বুঝে গিয়েছো। আর সনেট জিনিসটা কি তোমরা নিশ্চয়ই জানো। সনেটটা কি 14টা লাইন্সের তোমার 14টা পংক্তিতে লেখা একটা কবিতা, তাই না। আর আমাদের বাংলা ভাষায় কিন্তু প্রথম সনেট তিনি লিখেছিলেন। কে লিখেছিলেন প্রথম সনেট? আমাদের মধুকবি মাইকেল মধুসূদন দত্তকে মধুকবি বলাও হয়, ঠিক আছে। আর একটা বিলিভ মি, অ্যাকচুয়ালি তো সত্যি কথা বলি আমি, তিনি কিন্তু খুবই প্রতিভাবান ছিলেন, ঠিক আছে, খুবই প্রচুর প্রতিভা তার ভিতরে ছিল। নাছাড়া এমন একজন ব্যক্তি যে হিব্রু, ল্যাটিন, ফরাসি, ইংরাজি, তেলুগু, ঠিক আছে, গ্রিক, তামিল, সংস্কৃত এগুলো ভাষাকে আয়ত্ত করতে পেরেছিলেন,
সাধারণ মানুষ নেই, নিশ্চয়ই সাধারণ মানুষ না, আরও প্লাস তিনি তার লাইফে মাত্র যে বাংলা ভাষায় কবিতা লিখেছেন বা সাহিত্যকৃতি করেছেন কত বছর, 4 বছর করেছেন, মাত্র 4 বছর। আর এই 4 বছরই তিনি সাহিত্যকৃতি করে অর্থাৎ সাহিত্যের কাজ করে এত ফেমাস হয়ে পড়েছেন। বাংলা ভাষার মধ্যে আধুনিকতা যদি বলা হয়, আধুনিকতা সৃষ্টি কে করেছেন? তিনি করেছেন। তিনি এমন একজন ব্যক্তি যে আমার থিঙ্কিংয়ে, আমি যখন তার কবিতা পড়েছি, মেঘনাদ বধ কবিতা পড়েছি, আই ওয়াজ অ্যামেজড টোটালি, যে এমন থিঙ্কিং কারো থাকতে পারে। এতদিন যেই রাবণকে আমরা পাপি পাপি বলতাম, সে যে কি বলবো, মানে তোমরা যখন কবিতাটা পড়বে, আলোচনা করবা, ঠিক আছে, রাবণের মতন ধার্মিক ব্যক্তি কেউ ছিল না, সেই সাইডটা দেখিয়েছে কে? মাইকেল মধুসূদন দত্ত। যাকে মানে লক্ষ্মণ যে নিজ কাম করতে পারে, সেই সাইডটা দেখিয়েছে কে? সে দেখিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত। লক্ষ্মণ তার যোদ্ধা ধর্ম ত্যাগ করে লুকিয়ে লুকিয়ে গিয়ে তোমার মেঘনাদকে হত্যা করার চেষ্টা করেছিল। তো মানে একটা কয়েনের যে দুটো পার্ট থাকতে পারে, সেই জিনিসটা তিনি দেখিয়েছেন। ঠিক আছে, বাংলা ভাষার মধ্যে আধুনিকতা ঢেলেছেন কে? তিনি সেই যে এত বিদেশে ঘুরেছেন, ঘোরার ফলস্বরূপে তিনি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন নলেজ, ভাষা জানার ফলস্বরূপে বিভিন্ন নলেজ আয়ত্ত করেছেন। আর সেই নলেজগুলো তিনি ঢেলে দিয়েছেন কোথায়? আমাদের বাংলা ভাষায়। তো মাত্র 4 বছর সাহিত্যকৃতি করেছেন তিনি বাংলা ভাষাকে নিয়ে, বাট স্টিল তিনি ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস পোয়েট। যে ভারতবর্ষের মধ্যে বাংলা ভাষায় প্রথম সনেট লিখেছেন, তিনি হলেন সেই মাইকেল মধুসূদন দত্ত। তো এমন একজন ব্যক্তির কবিতা নিশ্চয়ই তোমাদেরও পড়া উচিত, তোমাদেরও জানা উচিত তার বিষয়ে, জীবনী বিষয়ে। আই হোপ তোমরা বুঝে গিয়েছো পোয়েমটা কি। আর লাইফের কাহিনী যেটা আমি প্রথমে বলছি তোমাদেরকে, সেটা বলতে গিয়ে আমি একটু বেশি সময় নিয়েছি, কারণ সেই লাইফ স্টোরিটা না জানলে তোমরা এই কবিতার সঙ্গে কানেক্ট করতে পারতে না। ঠিক আছে, তো আই হোপ তোমরা এই ভিডিওটা দেখার পর তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যত বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে এটা শেয়ার করে দিও, কারণ তাদেরও এই কবিতাগুলোর এক্সপ্লেনেশনের প্রয়োজন আছে আমার মনে হয়। কারণ তোমরা এক্সপ্লেনেশন বুঝলে তোমরা নিজের থেকে বানিয়ে লিখতে পারবে। ঠিক আছে, তো আজকে আর ভিডিওটা লম্বা করব না, এখানেই শেষ করব। অ্যান্ড আরও কিছু পোয়েম আছে যেগুলোকে আমি চেষ্টা করব এক্সপ্লেন করতে গিয়ে করার। কিন্তু দেখো, যেহেতু এখানে আমি চাকরি করি, তো চাকরি করাকালীন আমার মানে সময় অত আমি পাই না, পসিবল হয় না আমার দ্বারা। কারণ কি সারাদিন কাজ করার পর আসার পরে যে সময়টা বের করব, সেই সময়টা পাই না। ঠিক আছে, স্টিল তোমাদের জন্য আমি চেষ্টা করব যতখানি পারি, তোমাদের জন্য আরও পোয়েম আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো এখন বেজে গিয়েছে 8টা 6, ঠিক আছে, 8:06 হয়ে গিয়েছে, আর আমাকে ডিউটিতে বের হতে হবে 9টার ভিতরে। তো যাই হোক, সকাল 8টা 6 হয়েছে, আমি এখনও ভিডিওটা বানাচ্ছি। তো একটা ভিডিও বানাতে গেলেও তোমার মানে বলতে গেলে 2-3 দিন সময় লেগে যায়, কারণ সেটাকে ভালো মতন পড়ার পরে নিজেকে বুঝতে লাগবে, যাতে তোমাদেরকে আমি ভুল না বুঝাই, উল্টা না বুঝাই। ঠিক আছে, তো এটার জন্য মানে সময় পাই না, তার জন্য ভিডিও বানাতে আমার একটু দেরি হয়ে যায়। কিন্তু তোমরা সাথে থাকো, আমি তোমাদের জন্য নিশ্চয়ই যতখানি পারি আমার সম্ভব হয় তোমাদের জন্য আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, সো গাইস, এই কথাটাই বলবো, কিপ ওয়াচিং, কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং। ধন্যবাদ।